আমার মনে আছে যে স্বতন্ত্র প্রার্থীরা যাতে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা এই নির্বাচন কমিশনের যে নিয়মাবলী প্রার্থীর বিষয়ক সেখানে আছে। 1% ভোট আগের থেকে সই নিয়ে ভোটার নাম্বার, এনআইডি, সিগনেচার, ফোন নাম্বার সহ 1% ভোটারের ভোট জমা দিতে হবে। যে আসনে ভোটার বেশি সেই আসনে স্বতন্ত্র প্রার্থী দাঁড়ানো আরো কঠিন। যে আসনে ভোটার কম সেখানে তবু কিছু হয়তো সম্ভব। ভোটাররা গড়ে 3.5 লাখ থেকে 5.5 লাখ ভোটার সমস্ত কি বলে কে সমস্ত যে আসন সেইখানে, তাহলে একটা 5 লাখ যদি গড়ে ধরেন ভোটার হয় বা 4 লাখ, তাহলে মিনিমাম 4,000 ভোটারের এই ঘটনা লাগে। এবং নির্বাচন কমিশন কি করে, ওইখান থেকে দৈব চয়নের ভিত্তিতে 10 জনকে ফোন করে এবং 10 জনের মধ্যে 1 জন বা 2 জন যদি না পাওয়া যায় অথবা উল্টাপাল্টা বলে বাতিল করে দেয়। 4,000 লোকের মধ্যে থেকে মাত্র 10 জনের সাথে কথা বলে ওনারা পুরোটা বাতিল করে দেয়। ওনাদেরও তো 1%-এর সাথে কথা বলা উচিত। একটা প্রার্থীকে যেমন বাধ্য করছে 1% ভোটারের ভোট নিয়ে আসতে, আরো মজার ব্যাপার, এই 5 লাখ ভোটার কি সবাই ভোট দিতে যাবে? তা তো যাবে না। ওই আসনে দেখা যাবে 40%, 50%, ম্যাক্সিমাম 70% ভোটার যাবে। তাহলে একটা 5 লাখ ভোটারের যদি ভোট কেন্দ্র হয় তাহলে 3.5 লাখ যাবে ভোট দিতে, তাহলে তো এই 1% হওয়া উচিত 3,500। ওনারা ধরে নিচ্ছে সকল ভোটার ভোট দিতে গেলে সেইটার 1%-এর সিগনেচার সহ হাজির হতে হবে। তাসনিম যারা পর্যন্ত আটকে গিয়েছে। তো এই কাণ্ড যখন হয়েছে, ওনারা যে সংস্কারের এত দাবি দেওয়া নিয়ে ঐকমত্য কমিশন, আলী রিয়াজ সহ আরো কত কত লোক বিদেশ থেকে আমদানি করা, দেশ থেকে পয়দা করা, ওনারা যে যোগ দিয়েছিলেন, ওনারা তখন এই সংস্কারগুলো চান নাই কেন? জুলাই সনদের সংস্কারের আগে তো নির্বাচনের পদ্ধতি সংস্কার করা দরকার ছিল। এখন ওনারা নির্বাচন কমিশনকে দোষী করছেন। নির্বাচন কমিশনকে আইনের বাইরে কিছু করছে। এই আইন বদলানোর দায়িত্ব কার ছিল? এই প্রশ্নটি আমি গত কয়েকদিন ধরে ওনারা একেবারে শুরুতেই রাষ্ট্র সংস্কার করে ফেলে। এদের অবস্থা কিরকম জানেন? কিছু সিভিল ইঞ্জিনিয়ার আছে, পাস টাস করেন, এমনি নিজেরা সিভিল ইঞ্জিনিয়ার, যে কোনো বিল্ডিং এ ঢুকে বলে কি এই বিল্ডিং এর তো সমস্ত খারাপ, তাহলে আমাদের এই বিল্ডিং এর সমস্ত ডিজাইন আগের থেকে করতে হবে, এগুলা বলে। কিন্তু আসলে যেটা দরকার ছিল, বিল্ডিং এর ঢোকার মুখে সিঁড়ি নাই, আগে সিঁড়িটা দিতে হবে। তো এই সিঁড়িটাই তো হচ্ছে নির্বাচন। সেইখানে এই নির্বাচনের জায়গাটাই ওনারা বাদ দিয়ে বাকি সব কিছু করেছেন। নির্বাচনের পরে সংসদ আসিলে সংসদের সদস্যরা 270 দিনের মধ্যে না কত দিনের মধ্যে, আবার 6 মাসের মধ্যে আবার সব কথা শুনতে হবে, এটা না শুনলে ওইটা, ওইটা না শুনলে এইটা, গণভোট করতে হবে, এগুলাই করে গেছে। নির্বাচনের পরে কি করবে সেটা, নির্বাচনটা কেমনে হবে সেটা নিয়ে আলাপ করেন নাই। সেটি কেন করেননি? আমি এই প্রশ্নই করছিলাম গত কয়েকদিন। বড় বড় সংস্কার চিন্তা করে, রাষ্ট্র সংস্কার আন্দোলন, বুঝছেন এটার অবস্থা কেমন? আমি আরেকটা উদাহরণ দিই। একটা কম্পিউটারকে প্রশ্ন করা হয়েছে যে একটা সিঁড়ি দিয়ে ওঠার সময় সবাই হোঁচট খায়, তো এটা কেমনে করে বন্ধ করবে? তো কম্পিউটার অনেক এরকম কমিশন টমিশন করে, ওই কম্পিউটার অনেক সবার সাথে মানে অনেক ডিসকাশন করে, এআই তো আলাপ করে বলছে যে সবাই কোন সিঁড়িতে হোঁচট খায়, বলে প্রথম সিঁড়িতে। বলে প্রথম সিঁড়িটা বাদ দিয়ে দেন। প্রথম সিঁড়িটা বাদ দিয়ে দিলে যে দ্বিতীয় সিঁড়িটাই প্রথম সিঁড়ি হয়ে যাবে, এটা বুদ্ধির মধ্যে নাই। এই যে এত রাষ্ট্র সংস্কার টস্কার না করে, আমাদের মতো আমজনতা আছে না রাস্তাঘাটে, যে আমরা ঘুরে বেড়াই কথাবার্তা বলি, হ্যাঁ, আর আমার সাথে আরেকটা ছেলে আসে, ওকে সবাই আমতারেক বলে। এই আমতারেক, আমজনতা, এদের কথাবার্তা একটু শুনলে পরে এই গন্ডগোলটা হতো না। বারবার আমরা বলেছি যে এই যে আদেশনামা রয়েছে এই প্রার্থীদের, সেখানে যোগ্যতার জায়গায় এমনভাবে তৈরি করা হয়েছে যে আপনি একটা ফালতু দলের জন্য হয়ে আসলে আপনি সাথে সাথে নমিনেশন ওকে হয়ে যাবে, অথচ আপনি বাংলাদেশের সেরা ব্যক্তিটা না হলে, ব্যক্তিও যদি হন, এমনকি আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস হলো নির্বাচন করতে গেলে ওনাকে দরজা দরজা গিয়ে বলতে হবে আমাকে একটু সাইন দেন, ভোটার নম্বর মিলাবে, এবং 10 জনের মধ্যে 2 জনকে না পাওয়া গেলে বাতিল হয়ে যাবে। তো এখন ওনার মনে করেন উনি যে যাদের কাছ থেকে সিগনেচার নিয়েছে, ওনার উপদেষ্টা পরিষদের অনেকে আছে, এদের ওনার যেসব লোকজন উনি বিদেশ থেকে আনছেন এরা আছে, এদের 10 জনের ফোন করে দেখা যাবে 4 জন, একজন অস্ট্রেলিয়া, একজন নেদারল্যান্ডে, একজন আমেরিকা, ওনারটা বাতিল হয়ে যাবে। তো এইটাই তো সেই নিয়ম। তো সেই নিয়ম করে আপনি বলতেছেন এই কি বলে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে, আমাদেরকে এইটা করা হচ্ছে, খেয়াল ছিল না? জি, সেটি বিষয়ে আগেই আসলে আলোচনার দরকার ছিল। যে সংস্কার নিয়ে অনেক কথা হয়েছে। আমি আজিজ ভাইয়ের কাছে আসতে চাই। আজিজ ভাই, ঐক্যের আলোচনা অনেক দিন ধরেই চলছে। মানে এই ঐক্যটা আসলে কোনভাবে, মানে স্বার্থের বিষয়ে নাকি আদর্শ ঐক্য? ধন্যবাদ আপনাকে। তুষার ভাইয়ের সাথে আর একটা জিনিস যোগ করে দেই, সেটা হলো ভোটের আগে একজন ভোটার কি করে ওপেন হবে যে আমি অমুকে সমর্থন দিলাম? এটি তো গণতন্ত্রের মধ্যে যায় না। নির্বাচনে করার আগেই আপনার 1% ভোটারকে ওপেন হতে হবে আমি এই প্রার্থীর পক্ষে আছি। এটা কি গণতান্ত্রিক নির্বাচন হলো? নির্বাচন হলো না তো। সুতরাং এই জন্য আমি বলছি, ধরেন আপনি যেটা বলছেন যে আপনার কি ঐক্য দেখেন, এবারে যে ঐক্য হয়েছে, জামাত ইসলাম কিন্তু একটা কথা সত্য বলছে। আমি তো জামাত ইসলামের খুব সমালোচনা করি, তো এটাতে আমি কিন্তু ধন্যবাদ জানাই যে পাতানো নির্বাচন। ওনারা ভাবছে যে পাতানো নির্বাচন, এটা ঠিক। কারণ আগে খুব ইসলামিক দলগুলোর ভোট
এক বাক্সে যাবে, গেলে তারা সরকারে চলে যাবে, এই ধারণাটা তৈরি হয়েছিল। দুটা প্রোগ্রাম, একটা হলো ম্যাডাম খালেদা জিয়ার জানাজা, তার আগে তারেক রহমানের অভ্যর্থনা, এই দুটোতে কিন্তু সিনারিও চেঞ্জ হয়ে গেছে। এছাড়াও আরও গোপন ইস্যু আছে। জামাত ইসলামের আমির কোনো এক জায়গায় কথা বলছে না, বলার পরে রয়টারে কইছে না যে ভারত না করছে বলতে, আগে একবার জিএম কাদের ভারতে গিয়ে গেছে না, যাওয়ার পরে এসে বলছে যে না ভারতে কথা বলতে নিষেধ করে দিছে। তো এখন তো ওই নিষেধ আদেশের ভিতরে আছে আমরা। এখন এটা দেশটাকে কই জায়গা যাবে, ঐক্যটা এটা তো না। এখন ধরেন আমার কিন্তু যতই বলেন এনসিপির কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু ছিল, অভ্যুত্থানের শক্তি। তবে এটা ঠিক যে এরা সমাজের কিন্তু অনেকগুলো ক্ষতি করে ফেলছে, যেটা আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য দায়ী। কারণ ক্লাস 8 থেকে 7 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত এই কয়েকটি ব্যাচ কোটা বিরোধী আন্দোলন করে, শেষ পর্যন্ত এসে ধরেন ফ্যাসিবাদের বিলোপ। এরা কিন্তু আর বিসিএস দিতে চায় না, এরা এখন একবারে এমপি মন্ত্রী হতে চায়। হ্যাঁ, ওই মনোজগতে পরিবর্তন করে দিছে। এবং এই ছাত্ররা প্রত্যেকটা আন্দোলনের নেতৃত্ব দিছে অগ্রভাগে, একদম 52 সাল থেকে শুরু করে। কিন্তু কোনো ছাত্ররা কিন্তু সরকারের অংশীদার হয় নাই এবং এত বিতর্কিত হয় নাই। এই বিতর্কিত হওয়ার কারণে এখন আর সহজে এই যে আওয়াজ মারে না, এটা না হলে দেখে দেবো আবার অভ্যুত্থান ঘটবে, কেউ তাদের কথা সাড়া দিবে না, ওইটা নষ্ট করে ফেলছে। অর্থাৎ ডাকসুতে শিবির জেতার ফলে আমি বলছি ডাকসু ছিল আন্দোলনের সূতিকাগার। আমি শিবির জেতার পরে আমি বলে দিছি, আগেই বলছি এটা আর সূতিকাগারটা থাকবে না। শিবিরের অধীনে নেতৃত্বে কেউ আর আন্দোলন করবে না, কোনো আন্দোলন করবে না, শেষ, ডাকসু শেষ। চাকসু বলেন যা বলেন, শিবির যেখানে আছে দিচ্ছে সেটা আন্দোলনের জায়গা শেষ, একা একা আন্দোলন করতে হবে। এখন দেখেন না অনেক হকার তারায়, অমুক তারায়, তমুক তারায়, এগুলি করতেছে না, কিন্তু মূল জায়গায় তো নেই। তো আমার বক্তব্য হলো যে আমার কষ্টটা এই জায়গায়, এই যে অভ্যুত্থানের শক্তিটা, এই শক্তিটা থাকা উচিত ছিল। তাদের তো একটা ব্র্যান্ড ভ্যালু আছে, তারা একটা অভ্যুত্থান ঘটিয়েছে। কিন্তু এই যে কিছু কিছু জামাতের ভিতরে ঢুকে পড়ছে, এটা একটা অন্ধকার যুগে ঢুকে গেছে। আর কিছু আছে মধ্যপন্থা এক এক করে ডিজাইন করতেছে। জামায়াতের সঙ্গে ঢোকাটাকে অন্ধকার বলছেন কেন আপনি? জামাত তো নিজেই অন্ধকার। জামাত তো অন্ধকার যুগে ঢুকাবে। একটা নারী গেছে, একটা নারী নমিনেশন দিচ্ছে, হিন্দু দিচ্ছে, বৌদ্ধ দিচ্ছে, সবাইকে দিচ্ছে। ওই তো রটেন মুক্তিযোদ্ধাও দিচ্ছে। হ্যাঁ, আমি গেলে আমারও দিব, ধরেন এরকম। তো যারে পাইতেছে তারে দিতেছে। একটা নারীকে নমিনেশন দিচ্ছে জামাত, বলেন, বলে তো জামাত যে কোনো পোশাক পরতে পারবে, জামাতের জন্য নারীদের জন্য 5 ঘন্টা শ্রমের কথা বলছে, সব ঠিক আছে, কিন্তু নারীদেরকে কিন্তু রাষ্ট্র অংশগ্রহণ এটা কিন্তু তারা জামাত অ্যালাউ করে না। এটি অন্ধকার যুগ, এটি অন্ধকার। আমাদের দেশে এখন ভোটার নারীর সংখ্যা বেশি, পুরুষের সংখ্যা কম। নারীকে বাদ দিয়ে দেশ আগায় নিতে পারবেন বলেন? আপনার নারীকে একটা নারী ইয়ে দিছে। বিএনপি দেখেন 5% ইচ্ছে করলে দিতে পারতো, দেয় না, কিন্তু বিএনপিতেও নারী নেতৃত্ব কম, এমপি নমিনেশন কম। জামাত তো দেয়নি, একটাও দেয়নি, একটাও দেয়নি। হিন্দু নিচে, হিন্দু আবার দেখেন না ওই যে আল্লামা সাইদি সাহেবের ইউটিউবে বক্তৃতা শোনেন না, কোনো হিন্দু কোনো গির্জায় কোনো পূজা যাওয়াই বেদাত, কাফের, একদম সবসময় পাইবেন। অর্থাৎ এই যে ইসলামিক আন্দোলন ঐক্যজোট, হ্যাঁ, তারা তো জামাতকে বলতে এটা ইসলামিক দলই না, হ্যাঁ, দলই না। যে বলছে না ওই ইসলামিক ঐক্যজোটের আমির যে কোনো দেশের সমাজতন্ত্র কায়েম হলেও সেখানেও ইসলাম ধর্মের উত্থান ঘটতে পারে, তবে জামাত যদি যায় সেই দেশে কোনো ইসলাম থাকবে না। আজিজ ভাই, আপনার কাছে আবারও আসবো, আমি তুষার ভাইয়ের কাছে আসতে চাই। তুষার ভাই, এই যে ঐক্য, যে প্রশ্নটি আমি বলছিলাম আজিজ ভাইকে, যে স্বার্থ না আদর্শ, কোনটি আসলে মুখ্য বিষয়? যে ঐক্য আমরা দেখতে পাচ্ছি সেই ঐক্য পুরোপুরি স্বার্থের ঐক্য, এখানে আদর্শ তো অনুপস্থিত। কেননা আপনি যদি দেখেন একটা আদর্শ নির্বাচনে কি হয়, সেখানে দলগুলি আলাদা আলাদাভাবে তাদের ম্যানিফেস্টো বা তাদের যে প্রতিশ্রুতি এবং তাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা ভোটারদের কাছে তুলে ধরে। এখনো পর্যন্ত আপনি সেই লক্ষ্য উদ্দেশ্যের কোনো নমুনা কিন্তু আমাদের সামনে নাই। বিএনপির একটা 31 দফা আছে, কিন্তু জামাতের যে ঐক্যজোট, সেই জোটের মধ্যে কিন্তু এক একজনের লক্ষ্য আদর্শ ভিন্ন ভিন্ন। এমনকি যে ইসলামী দলগুলি সেখানে আছে তারা অতীতে একে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করেছে। জামাত ইসলামকে তারা বিভিন্ন কারণে দোষী করেছে, সমালোচনা করেছে। এমনও একটি দল আছে যারা বলেছে যে কমিউনিস্টদের হাতেও ধর্মনিরাপদ কিন্তু
জামাত ইসলামের হাতে না, এরকম একটি বক্তব্য আমি ইন্টারনেটে দেখেছি, যেটা তারা বলেন নাই, কোনো বিরোধিতা করেন নাই, তার মানে এটা স্ট্যান্ড করে এই বক্তব্যটা। এবং সেইখানে সুফিবাদী ঘরানার পলিটিক্যাল পার্টি আছে, অথচ জামাতে ইসলামের যে ধর্মভিত্তিক যে ইন্টারপ্রিটেশন, সেখানে কিন্তু তারা এই সুফিবাদী বিভিন্ন তৎপরতাকে বিভিন্ন জায়গাতে তারা কিন্তু এটা নেতিবাচকভাবে দেখেছেন। ফলে তাদের কিন্তু সেইখানেও পার্থক্য আছে। আর তাদের সঙ্গে সবচেয়ে বেশি পার্থক্য আছে এলডিপির, এনসিপির। এনডিপি বলছে যে জামাত তো আগের মতো জামাত নেই, জামাত এখন সেটা আগে তারা থেকে কিভাবে অনেক বুঝলেন? পরিশীলিত। তারা এলডিপি কি থেকে জামাতের কালকে সঙ্গে বলেছে। অনেক মেলামেশা করেছেন? জামাতের বিভিন্ন মিটিং এ বিভিন্ন জায়গাতে তারা সেখানে গিয়েছেন। এলডিপি এই সিদ্ধান্তে কি করে পৌঁছালো? আমরা তো উল্টাটাও বলতে পারি, কলি আর অলি একই রকম নাই। কলি যা বলেছিল সেটাও নাই, অলিও সেই জায়গাতে নাই। তো কলি আর অলির মতিভ্রম হয়েছে, এটা আমরা বলতে পারি না ভোটাররা? আমার তো মনে হচ্ছে অলি আহমেদ সাহেব আগের জায়গাতে নাই। অলি আহমেদ সাহেব বহু বছর আগে যুদ্ধ করেছেন, বয়স বেড়েছে, হয়তো যুদ্ধের স্মৃতি ভুলে গিয়েছেন। উনি ভুলে গিয়েছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে তিনি যুদ্ধের সময় ছিলেন, উনি ভুলে গিয়েছেন সম্ভবত। তো হতে পারে না যে ওনার অনেক বয়স হয়েছে, বয়স হলে ডিমেনশিয়া হয়, নানান ধরনের বিষয় বলি, হতেই পারে। তো আমরা যদি বলি, ভোটাররা যদি বলি যে উনি আগের মতো নাই, ওনার দল আগের মতো নাই, সেটার উত্তর উনি কীভাবে দিবে? ফলে এগুলোর কোনো ব্যাখ্যা নাই, কারণ ওনাদের কোনো নির্বাচনী ম্যানিফেস্টো নাই। ওনারা জিতলে পরে কী করবে, হারলে পরে কী করবে, কিচ্ছু আমরা জানি না। এরপরে যদি আপনি যান এনসিপির সঙ্গে তো কোথাও মিল নাই। এনসিপি বলেছিল জুলাই সনদ, জুলাই ঘোষণা, জুলাই চার্টার, তারা নিজেরা ওটা স্বাক্ষর করেছে কিনা এখনো পর্যন্ত আমরা পরিষ্কারভাবে জানি না। আপনি জানেন? গণভোটের পক্ষে তারা দাঁড়িয়েছিল, গণভোট বাদ দিয়ে তারা এখন সারাদিন ভোটের প্রচারণা করছে। গণভোটের পক্ষে বিপক্ষে তারা কোনো কথা বলে? তাদের কোনো প্রচারণা আছে? আমি শুনতে পাইনি অন্তত পক্ষে। গণভোটের প্রচারণা করবে সরকার, যেন গণভোট হচ্ছে সরকারের দায়। সরকারের দায় তো না। এই জুলাই ঘোষণা, জুলাই সনদ যারা করার জন্য সরকারকে বলেছেন, যারা নিজেরা বসে থেকে এটা বানিয়েছেন, তারা সেটা পাশ করানোর জন্য কোনো প্রচারণা করছেন না। তারপরে বলেন তাদের দলে তাদের নারী থাকার কথা অন্যান্য যে কোনো দলের চাইতে বেশি। তাদের দল থেকে নারীরা দলে দলে পদত্যাগ করছেন। কি কারণে? নারীরা কি তাদের ভুল বুঝতে পেরেছেন, নাকি দল তাদের ভুল বুঝতে পেরে নারীদেরকে সরিয়ে দিয়েছেন? এনসিপি জোটে যোগ দেওয়ার একটা সভা করেছে, একটা মঞ্চ, সেই মঞ্চের মধ্যে আমি নারী দেখি নাই। লাইন দিয়ে পুরুষরা বসে আছেন। অথচ এই দলের জন্য ডিম খেতে গিয়েছিলেন সুদূর নিউ ইয়র্কে তাসনিম জারা। জি তুষার, আমি একটু, আপনি এনসিপির কথা বলছিলেন, আদর্শের কোথায় মিললো? এখানে একটা দল আছে যারা টকশোতে নারী থাকলে আসে না, উপস্থাপক নারী হলে আসে না, এরা গিয়ে যোগ দিয়েছে এমন দলের সঙ্গে যেসব দলে নারী আছে। তাহলে তারা ভবিষ্যতে সংসদেও নারী থাকবে, সেখানে তারা কি করে যাবেন? সংসদের নারী সদস্যদের কি তারা বের করে দেবেন, নাকি যেদিন তারা যাবেন সেদিন নারীরা যাবেন না, আর যেদিন নারীরা যাবেন সেদিন তারা যাবেন না? এগুলোর তো কোনো পরিষ্কার কোনো ব্যাখ্যা নাই। খালি বলছে কি জানেন, খালি বলছে আমরা নির্বাচনের জন্য ঐক্য করেছি। তো নির্বাচন তো একদিন হয়, ওই একদিন লোকজন ভোট দেয়, ওই একদিনে ঠিক হয় কে সরকার করবে, কে বিরোধী দল হবে। কিন্তু তারপরের 5 বছর শুধু নির্বাচনের দিনের জন্য ওনারা ঐক্যটা করেছে। নির্বাচনের পরের দিনই কি ওনারা আবার আগের জায়গায় ফেরত যাবেন? সেটাও তো তারা বলছেন না। আমরা কি করে শিওর হব যে পরের দিনই তারা নিজেরা আবার নিজেদের বিরুদ্ধে কথাবার্তা শুরু করবেন না? জি, আমি একটু বক্তব্য উল্লেখ করতে চাই। আপনি এনসিপির কথা বলছিলাম, বাংলাদেশ 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছে উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, একটি পক্ষ চায় গোলামি আর একটি পক্ষ চায় আজাদি। একটা পক্ষ চায় ভারতের তাবেদারি আর একটা পক্ষ চায় বাংলাদেশের স্বনির্ভরতা। একটা পক্ষ চায় স্বাধীনতা আর একটা পক্ষ চায় পরাধীনতা। আমরা চাই কে বাংলাদেশকে পরিচালনা করবে, কে সরকার গঠন করবে, সেটা বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে। তিনি বলেছেন আজাদির কথা বলেছেন, গোলামির কথা বলেছেন, ভারতের তাবেদারি, একটি বাংলাদেশের স্বনির্ভরতা, বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন। এগুলো ওনারা যখন যেদিন যেটা মনে হয় সেটা বলেন। ওনাদের কথার উপরে আমরা আর আস্থা রাখতে পারছি না। আমি একদম পরিষ্কার বলি, ওনারা সবচেয়ে বেশি জামাতের বিরুদ্ধে কথা বলেছেন এবং তারা বলেছেন জামাত ইসলামের বিভিন্ন সমালোচনা করেছেন। আপনি দেখেন, এখন সার্চ দেন, এখন খোঁজেন, এখন তারা বলছেন ওরাই নাকি আজাদি, ওরাই নাকি গোলামির বিপরীতে, ওনারাই নাকি সার্বভৌমত্ব। তো এতদিনে আপনারা ওনাদের বিরুদ্ধে কুকথা বললেন কেন, সমালোচনা করলেন কেন, কি কারণে? একটা পক্ষ গোলামি চায়, একটা পক্ষ আজাদি চায়, তাহলে তাসনিম যারা আজাদি চায় না, আজাদ হয়ে গিয়েছে, সে আজাদ হয়ে স্বতন্ত্র হয়ে গিয়েছে, সেই তো সবচেয়ে বড় আজাদি। তো এতদিন ধরে আপনাদের গোলামির মধ্যে সে ছিল, সে বেরিয়ে গিয়ে আজাদি হয়ে গেছে, তাজনুবা জাবিন আজাদি হয়ে গেছে, তাই না? পুরা আজাদ একেবারে, তাই না? তো একটা পক্ষ আজাদি চায়, এখন সেটা কোন আজাদ এটাও তো আমরা জানি না। এইসব কথা বলার আগে একবার চিন্তা করা উচিত যে আগে কি বলেছিলেন। আপনি যদি কোনো কিছু বলে থাকেন বলতে পারেন, মানুষের কথা বদলাবে, এতে কোনো অসুবিধা নেই। মানুষের কথা বদলাবে, মানুষের আদর্শ বদলাবে, মানুষের লক্ষ্য বদলাবে, কারণ মানুষ পরিবর্তনশীল। মানুষ ধীরে ধীরে অভিজ্ঞতা সঞ্চয় করে, নিজের ভুল ত্রুটি বিবেচনা করে। সেক্ষেত্রে বলতে হবে যে আগের কথাটা ভুল ছিল, আগের কথাটা ভুল ছিল বলেন, আগের কাজকর্ম ভুল ছিল সেটা বলেন, এখন ঠিক রাস্তায় এসেছেন,
আলহামদুলিল্লাহ, আপনারা ঠিক রাস্তায় এসেছেন, জামাতের সঙ্গে যোগ দিয়েছেন, জামাতের হাতে হাত মিলিয়ে ইলেকশন করছেন, খুবই চমৎকার। এটা পরিষ্কারভাবে বলেন, তাহলে ভোটটা দিতে পারি আমরা। কিন্তু সেটা তো তারা বলছেন না। কে আজাদি চায়, কে গোলামি চায়, সেটা তারা পরিষ্কার বলেন না কেন? সেটাও তারা বলছেন না। আর আজাদি গোলামি আমরা তো বুঝি, যে রিক্সায় চড়ত সে এতই আজাদ হয়েছে যে একটু ক্লান্ত হয়ে গেলে এসি ছেড়ে দিয়ে প্রাডো গাড়ির মধ্যে গিয়ে উপরের দিকে চোখ বুজে শুয়ে থাকে আজকাল লোকজন। এই আজাদি তো আমরা দেখতে পাচ্ছি, বিরাট আজাদ হয়েছেন তারা।